হাকিম সাহেবা। শাহিনশাহ, আপনি সালাম। না, আমি এখানে আপনার সালাম নিতে এসেছি আর না সালাম দিতে। আমি আপনার বয়স আর অভিজ্ঞতাকে সম্মান করি, তা না হলে এই অপরাধের জন্য আমি হয়তো আপনাকে শাস্তি দিতাম। হুজুর, একটু ধৈর্য ধরুন, আপনার হুকুম শিরোধার্য। একবার বলুন, কি ভুল করেছি আমি? আপনি এই ভুল করেছেন যে আপনি বলেছিলেন যোধা বেগম গর্ভবতী, অথচ ওনার সঙ্গে আমার কোনো সম্পর্কই হয়নি। তার মানে হলো যোধা বেগমের সঙ্গে অন্য কারো সম্পর্ক হয়েছে। ওনার উপর আমার সন্দেহ হয়, আমি ওনাকে প্রশ্ন করি, কিন্তু যে রাগ আর তেজ আমি ওনার চোখে দেখেছি তা কোনো অপরাধী বা ব্যভিচারিণীর চোখে থাকে না। ওনার মুখ দেখে আমার মনে হয়েছিল যে উনি সত্যি কথা বলছেন। আর এই সব কিছু আপনার জন্য হয়েছে। আপনার ভুলের মাসুল যোধা বেগমকে দিতে হচ্ছে, আর সঙ্গে আমাকেও। ওদিকেও যন্ত্রণা পাচ্ছে নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য, আর এইদিকে আমি কখনো ওনার মন রাখার জন্য সত্যি বলছি, কখনো ওনাকে বাঁচাবার জন্য মিথ্যে বলছি। এই সবকিছু আপনার জন্যই হয়েছে। আমার হাতে নিহত হওয়ার আগে আপনি নিজে মুখে স্বীকার করুন যে আসল সত্যিটা কি। আপনি কেন এরকম করেছেন? আপনি কার কথা এরকম কাজ করলেন বলুন। দয়া করুন জাহাপনা, আমি নির্দোষ। দয়া করুন আমার উপর। অন্য কারোর কথা কেন শুনবো? আমি তো যোধা বেগমের লক্ষণ আর শরীর দেখেই এটা বলেছি যে উনি গর্ভবতী। আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও এটাই বলতেন। কিন্তু হাকিম সাহেবা, এর তো অন্য কোনো কারণও থাকতে পারে যার ফলে যোধা বেগমের এই সব লক্ষণ দেখা যাচ্ছে। প্রকৃতির অদ্ভুত খেলা বেগম সাহেবা। সাধারণত এই লক্ষণ ভুল হয় না। যদি যোধা বেগম গর্ভবতী না হন তাহলে অন্য সমস্যা আছে। কিছু জিনিস খেলে মানুষের রোগ হতে পারে, আবার কিছু জিনিস খেলে মানুষ সুস্থ হয়ে যেতে পারে। হতে পারে যোধা বেগম ভুল করে এরকমই কিছু খেয়েছেন, নয়তো কেউ যোধা বেগমকে জেনে বুঝে কিছু খাইয়েছে যাতে মনে হয় উনি মা হতে চলেছেন। অনেক সময় কলা গাছের পাতা আর তার শিকড়ের রস খেলে ক্লান্তি, মাথা ঘোরা, বমি ভাব এইসব লক্ষণও দেখা দিতে পারে। আমার সাথেও অনেক বছর আগে এইরকমই একটা ঘটনা ঘটেছিল। ইনি গর্ভবতী নন। কি? কিন্তু কিভাবে? আর 4 মাস ধরে যে উপসর্গ দেখে আসছি সেটা তবে কি? অনেক জড়িবুটি এমন থাকে যেগুলো খেলে এইরকম উপসর্গ দেখা যেতে পারে, কিন্তু আসলে সেটা হয় না। আর যখন সেই মহিলার শহর বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করলো, তখন তার মা সত্যিটা বলল। আসলে সে তার ছেলের বউকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিল। তাই ওর ছেলে যখন কাজের জন্য বাইরে গেল, তখন কোথা থেকে জড়িবুটি এনে বউকে খাইয়ে দিয়েছে, যাতে মনে হয় যে সে মা হতে চলেছে। শাশুড়ি ষড়যন্ত্র করে এই সব করেছে যাতে ছেলের মনে হয় তার বউয়ের অন্য কারোর সাথে সম্পর্ক আছে, যাতে সে তার বিবিকে তালাক দিয়ে দেয়। এটা তো সাধারণ মানুষদের কথা হুজুর। আপনার তো অনেক শত্রু আছে। আপনার মনে আছে যে রোকেয়া বেগমেরও এইভাবেই বাচ্চা নষ্ট করা হয়েছে? এর কোনো কি উপায় আছে হাকিম সাহেবা? আছে। এই ঔষধটা যোধা বেগমকে অবশ্যই খাওয়াবেন। 4 ঘন্টার মধ্যে জানতে পারবেন যে যোধা বেগম মা হতে চলেছেন কিনা। আমরা হাকিমরাও মানুষ হুজুর। লক্ষণ দেখেই আমরা অসুখের কথা বলতে পারি। 4 ঘন্টা পরে যদি যোধা বেগম নীল রঙের বমি করেন, তাহলেই বুঝবেন উনি গর্ভবতী নন। কিন্তু আমি এগুলো যোধা বেগমকে কি করে খাবো? এর দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দিন শাহিনশাহ। জালাল বংশধরের স্বপ্ন দেখেছিল, ওর সাথে সাথে এই সাম্রাজ্য। তোমার মা হওয়ার খবর শুনে কত খুশি ছিলাম আমরা। আর এই একটা সত্যি সেই সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। যদি এই বাচ্চাটা জালালেরই না হয়। বলো যোধা বেগম, যদি জালাল এখনো তোমাকে স্পর্শ নাই করে, তাহলে তুমি কি করে গর্ভবতী হও? এই বাচ্চাটা তোমার গর্ভে কি করে এলো? যোধা বেগম, তুমি যদি এই দোষ করে থাকো, তাহলে না তোমার এই মহলে থাকার অধিকার আছে, আর না মোঘল পরিবারে। বলে দেব আমি সবাইকে,
যে মন্দিরে সিঁড়ি থেকে পড়ে যোধা বেগমের মৃত্যু হয়েছে, জলে ডুবে যোধা বেগম মারা গেছে, তাও এখানে থাকার অনুমতি আমি তোমায় দেব না। আম্মি জান, আজ পর্যন্ত আমার মনে হতো যে আগ্রায় একমাত্র আপনি আছেন যিনি আমাকে বোঝেন, কিন্তু আজকে আপনার এই প্রশ্ন আমার সেই ভাবনাকে ভুল প্রমাণ করল। আপনিও আমাকে জিজ্ঞেস করছেন যে এই সন্তান কার? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি, কারণ আমি জানি যে আমার জালাল এত বড় মিথ্যে কথা বলতে পারে না যে ও তোমার সঙ্গে একটা রাতও কাটায়নি। আপনার কোথাও একটু ভুল হয়েছে আম্মি জান। আমি অবশ্যই যোধা বেগমের সঙ্গে রাত কাটিয়েছি। ক্ষমা করো আমাকে জালাল, আমার তো মনে হচ্ছে তুমি বেগম যোধাকে বাঁচাতে চাইছো। তোমার কথা অনুযায়ী যদি তুমি বেগম যোধার সঙ্গে রাত কাটিয়েই থাকো তাহলে এত সন্দেহ করছো কেন? আমার সন্দেহ ছিল একদিন রাত কাটালেই কেউ কি করে মা হতে পারে। তাই আমার মনে হয়েছিল আমি ছাড়া যোধা বেগমের কি অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে। কিন্তু এবার আমার বিশ্বাস হয়েছে যে এই সন্তান আমারই। আজ আমার ভাগ্যের উপর রাগ হচ্ছে যে আপনার মতন পুরুষের সহধর্মিণী আমি। প্রথমে আপনি আমায় বলেছিলেন আপনি আমাকে স্পর্শ করেননি, আবার বলেছিলেন আপনি আমার সঙ্গে রাত কাটিয়েছেন। কখনো আমাকে প্রশ্ন করেছেন যে এই সন্তানটা কার, এখন সবার সামনে দাবি করছেন যে এই সন্তানটা আপনার। আজকে আপনি সবার সামনে বলে দিন যে আপনি কি চান, মনস্কামনা কি আপনার, নাকি আপনার জন্য আমার সেই ভাবনাটাই সঠিক ছিল যে আপনার কাছে সবকিছু একটা খেলা। আজ পর্যন্ত আমি এই কথাটা কাউকে বলিনি, কিন্তু আজ সবার সামনে এই কথাটা স্বীকার করছি যে আমি আপনাকে ঘৃণা করি। সেই মুহূর্ত থেকে যে মুহূর্তে আমার হাত আপনার হাতে সমর্পণ করা হয়েছিল সেই রাতকে ঘৃণা করি যার জন্য আমাকে এত অপমান সহ্য করতে হলো, আর সেই সন্তানকেও ঘৃণা করি যে আপনার জন্য আমার গর্ভে বড় হচ্ছে। ছি! জালাল, যদি এই বাচ্চাটা তোমারই হয় তাহলে কেন মিথ্যে বলেছিলে যে এই বাচ্চা তোমার নয়? আমি তো বললাম আম্মি জান যে আমার এটাই জানার ছিল যে আমি ছাড়া যোধা বেগমের অন্য কারোর সঙ্গে সম্পর্ক হয়েছে কিনা। সম্পর্ক নিয়ে খেলা করছো তুমি। শাহেনশা তুমি কোনো সাধারণ মানুষ নও। শাহেনশা যদি একটা ভুল করে তাহলে সাম্রাজ্যে ভুলের পাহাড় তৈরি হয়। আম্মি জান আপনি ব্যাস, আমাকে আম্মি জান বলবে না। আজ তুমি যা করেছো তাতে আমার মাথা নিচু হয়ে গেছে, সাম্রাজ্যের মাথা নিচু হয়ে গেছে। সেই সিংহাসনকে লজ্জিত করেছো যেটাতে শাহেনশাহ হুমায়ুন বসতেন। আজ আমি নিজেই লজ্জিত যে আমি একজন পবিত্র মেয়েকে এই রকম প্রশ্ন করেছি। আম্মি জান আপনি কিন্তু অহেতুক রেগে যাচ্ছেন। আমি যদি জানতে চাই যে যোধা বেগম আমার আগে আমেরিকার সঙ্গে সম্পর্ক করেছিল কিনা, এতে সমস্যা কোথায়? আমার কাছে তো প্রমাণ নেই যে যোধা বেগমের আগে কারোর সঙ্গে সম্পর্ক ছিল কি ছিল না। জালাল, কিছুক্ষণ আগে আমি যদি এটা না বলতাম যে আমি এখানে মারিয়াম মাকানি হয়ে এসেছি, তোমার আম্মি জান নয়, তাহলে আজ তোমায় আমি উচিত শিক্ষা দিতাম। কিন্তু আজ আমি মালিকায়ে আজম হয়ে এসেছি, আমি শাহেনশার উপর হাত তুলতে পারি না। ভালো হতো যদি তুমি সিংহাসনে না বসতে, তুমি যদি শাহেনশাহ না হতে জালাল। যদি এই কথা আমাকে অন্য কেউ বলতো, চলে যাও এখান থেকে।
এরপর কিন্তু আমি মারিয়াম মাকানি আর শাহেনশাহ পদের সম্মান ভুলে যাব। আমি তোমার অপরাধী যোধা, আর অপরাধ এতটাই বড় যে তোমার কাছে ক্ষমা চাইতেও পারবো না। এর জন্য তুমি যা শাস্তি দেবে মাথা পেতে নেব। আর আমি তোমায় অনুরোধ করছি যোধা, তোমার যা সঠিক মনে হয় সেই শাস্তি দাও আমায়। সেই মালিকায়ে আজমকে শাস্তি দাও যে তার দায়িত্ব পূরণ করতে পারেনি। সেই আম্মিকে শাস্তি দাও যে তার মেয়ের পবিত্রতা নিয়ে সন্দেহ করেছে। আম্মি জান, আমাদের ওখানে বড়দের হাত শুধুমাত্র আশীর্বাদ দেওয়ার জন্য ওঠে, ক্ষমা চাওয়ার জন্য নয়। আপনার উপর কোনো রাগ নেই। আমার রাগ শাহেনশাহর ভাবনার প্রতি। ওনার কাছে ওনার স্ত্রীর মান সম্মান, তার চরিত্রের কোনো মূল্যই নেই। ক্ষমা করে দাও যোধা। এসো রোকেয়া, এসো। আমি জানতাম যে তুমি আমার উপরে যতই বিরক্ত থাকো, কোনো প্রশ্ন করতে তুমি এখানে অবশ্যই আসবে। বলো, কি জিজ্ঞাসা করবে? জালাল, এই কেমন খেলা খেলছো তুমি? কখনো বলছো যে তুমি যোধা বেগমকে স্পর্শও করনি, আবার কখনো বলছো যে তুমি ওর সঙ্গে রাত কাটিয়েছো। কখনো বাচ্চাটার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছো, আবার কখনো নিজের বলে মেনেও নিচ্ছ। এই কেমন জঘন্য খেলায় মেতেছো তুমি? আমিও জানতে চাই রোকেয়া বেগম, যেটা কি ধরনের জঘন্য খেলা। গতবার তুমি আমাকে বলেছিলে যে তুমি তোমার বন্ধুর উপরে বিশ্বাস হারিয়েছো, কিন্তু নিজের শাহেনশাহর উপরে বিশ্বাস রাখো রোকেয়া। যা হচ্ছে তুমি তা হতে দাও। কি হতে দেবো জালাল? রোকেয়া, কোনো ঘটনার সবটা জানার জন্য তার শেষ পর্যন্ত যেতে হয়, আর আমি সেটাই করছি। কিন্তু তুমি দেখো, তুমি এখন আর কোনো প্রশ্ন করবে না। কিছুক্ষণ পরেই সত্যিটা সবাই জেনে যাবে। সালাম যোধা বেগম। মতিবাই, যোধা বেগমের সঙ্গে আমি কিছুক্ষণের জন্য আলাদা করে কথা বলতে চাই। বসুন। এভাবে চোখের জল আটকে রাখবেন না যোধা বেগম, এগুলো বয়ে যেতে দিন। এতে আপনার হৃদয়ের কষ্টটা অনেক কমে যাবে। একটা কথা জিজ্ঞেস করব আপনাকে, আপনি আমাকে কি বিশ্বাস করেন যোধা বেগম? এই কেমন কথা বলছেন আপনি? আমি আপনাকে সত্যিই বিশ্বাস করি। তাহলে ভালো করে শুনুন যোধা বেগম, আমি বুঝতে পারছি আপনার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে, আপনি কি পরিস্থিতির মধ্যে আছেন। আপনার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। আচ্ছা, ছাড়ুন এইসব কথা। দেখুন, আমি আপনার জন্য কি বানিয়ে এনেছি। গোলাপের শরবত, একটু খেয়ে দেখুন তো কেমন হয়েছে। আপনার এই স্নেহের জন্য ধন্যবাদ, কিন্তু সেলিমা বেগম, এখন আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। এই গোলাপের শরবত তো আপনাকে খেতেই হবে যোধা বেগম, কারণ এর মাধ্যমেই আমি আসল সত্যিটা জানতে পারবো, যেটা সবার জানা দরকার। যদি আপনি এই শরবতটা না খান যোধা বেগম, তাহলে আমি মনে করব আপনি আমার উপরেও রেগে আছেন। খেয়ে তো দেখুন, আপনার ভালো লাগবে। আচ্ছা, আমার কথা রাখার জন্য অন্তত খেয়ে দেখুন। আপনি কি জানেন যোধা বেগম, এটা আমাদের শাহী বাগানের শাহী গোলাপ দিয়ে তৈরি। একদম আপনার ব্যবহারের মতোই মিষ্টি। ধন্যবাদ। আচ্ছা, আমি এখন আসি। এমন কেউ আছে যে শাহেনশাহ আর যোধা বেগমের সম্পর্কটা ভেঙে দিতে চাইছে।
দুজনের মধ্যে দূরত্ব বেড়েই চলেছে। কিছুই বুঝতে পারছি না যে আমি এখন কি করব। নিন আম্মি যান, ঔষধটা তাড়াতাড়ি খেয়ে নিন, আপনার শরীর কাল থেকে ভালো নেই। এতে ঔষধ কোথায়? এটা তো খালি রহিম। আচ্ছা, মিথ্যে মিথ্যে ঔষধ। আমি কি আর সত্যিকারের হাকিম? আমি তো শুধু খেলছিলাম। আচ্ছা, এটা তুমি কোথায় পেয়েছো? কি ব্যাপার রহিম, আম্মি জানকে কি ঔষধ খাওয়াচ্ছ? আদাব রোকেয়া বেগম। আদাব। সালাম আলাইকুম আম্মি যান। ওয়ালাইকুম আসসালাম রহিম। তুমি তো বললে না যে তুমি আম্মি জানকে ঔষধ কেন দিচ্ছ? আমি যেন শরীর ঠিক নেই, বমি করছেন উনি, তাই ঔষধ দিচ্ছিলাম। যাও রহিম, তুমি বাইরে গিয়ে খেলো। বসুন। মনে হচ্ছে এখন শরীর খারাপ হওয়ার আবহাওয়া চলছে। আপনিও আবার যোধা বেগমের মতো। আপনি যেমন ভাবছেন রোকেয়া বেগম তেমন কিছু নয়। আপনি হয়তো শুনেইছেন যে সবাই যোধা বেগমকে নিয়ে কি কি কথা বলছে। লোকের কথায় কি আসে যায়? আসলে এরা তো তিলকে তাল বানাতেই অভ্যস্ত। আমি লোকেদের নিয়ে নয়, শাহেনশার অভ্যেস নিয়ে চিন্তা করছি। আমি ঠিক বুঝতে পারছি না যে এমন কি কারণ ছিল যে শাহেনশাহ নিজের অভ্যেস বদলে ফেললেন। আমার বদলে উনি আপনার সঙ্গে গোপনে পরামর্শ করতে শুরু করলেন। না না, যদি শাহেনশাহ আপনাকে বলতে বারণ করেন তাহলে আপনাকে আমি জোর করব না। আপনি আমার বোন রোকেয়া বেগম, আর মালিকায় বেগমও আপনি। আপনি ভালো মতনই জানেন এই হারেমে ও শাহেনশার কাছে আপনার গুরুত্ব কতখানি। আর এই হারেমে শাহেনশাহকে আমার চেয়ে ভালো আর কেউ চেনে না। সেজন্যই তো আমার চিন্তা হচ্ছে যে শাহেনশাহ কতদিন যোধা বেগমের এই কার্যকলাপ সহ্য করে যাবেন। আমি আবারও বলছি রোকেয়া বেগম, লোকেদের স্বভাব হলো তিলকে তাল করা। এটাও তো হতে পারে কেউ যোধা বেগম আর শাহেনশার মধ্যে দূরত্ব তৈরি করতে চাইছে। দূরত্ব? সেলিমা বেগম ওদের মধ্যে ঘনিষ্ঠতা ছিলই বা কবে? যে কথাটা শাহেনশাহ আমাকে বলেছেন তারপর তো আমি নিশ্চিত হয়ে গেছি যে যোধা বেগমের হয়তো কারোর সঙ্গে। ক্ষমা করবেন রোকেয়া বেগম, আপনি মালিকায় বেগম, আবার বাবর আর হুমায়ুনের উত্তরাধিকারী। আপনি যোধা বেগম ও রাজবংশী পরিবার থেকে এসেছেন, তাই এই সমস্ত কথাকে গুরুত্ব দেওয়া আপনার উচিত নয়। ব্যাপারটা তো ছড়িয়ে পড়েছে সেলিমা বেগম, এবার শুধু আগ্রার প্রজাদের কাছে পৌঁছানো বাকি। আর খবরের কি, সেটা তো হাওয়ার মতো, বন্ধ দরজাও তাকে আটকাতে পারে না। একটু ভাবুন, যখন প্রজারা জানতে পারবে তখন ওরা প্রশ্ন করবে, তখন আপনি আর শাহেনশাহ কতজনের মুখ বন্ধ করবেন? এই বিষয়টাও একটু ভেবে দেখবেন। শাহেনশাহ আজকাল আপনার থেকে পরামর্শ নেন, কে বলতে পারে এই সমস্যার জন্য উনি আপনার থেকে পরামর্শ নেবেন না। আসছি। লোকে যাই ভাবুক রোকেয়া বেগম, আর আপনি যাই ভাবুন না কেন, কিন্তু আমি এটা বিশ্বাস করি যোধা বেগম নিষ্পাপ, আর এটা আর কিছুক্ষণের মধ্যে প্রমাণও হয়ে যাবে। এতটা সময় কেটে গেল, আমি এক মুহূর্তর অপেক্ষা করতে পারছি না। সত্যিটা খুব তাড়াতাড়ি আমাকে জানতেই হবে। চিন্তা করবেন না, আমাকে অসম্মান করার জন্য অভিযোগ করতে আসেনি। কারণ আপনি আপনার আম্মি জান মালিকায়ে আজমকে যখন এত কিছু বলতে পারেন, তখন আমার সম্মান আপনি কি রাখবেন? আমার চরিত্রে যে কলঙ্ক লাগতে পারে সেটা আপনি একবারও ভাবলেন না, আর সবার সামনে আমাকে দোষারোপ করলেন। কোন মাটি দিয়ে তৈরি আপনি শাহেনশাহ? প্রথমে আমার অজ্ঞান হওয়ার সুযোগ নিয়েছেন, তারপর সেই সুযোগ নিয়ে আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন, তারপর আমাকেই চরিত্রহীনের দোষারোপ করলেন, আর আমাকে সন্দেহ করলেন যে আমার গর্ভে অন্য কারোর সন্তান বড় হচ্ছে। আমি আপনাকে ঘৃণা করি, শুধুই ঘৃণা।
আপনাকে সবার ঘৃণার থেকে বাঁচানোর জন্য আমাকে এইসব করতে হয়েছে যোধা বেগম। আমাকে প্রথমবার সবার সামনে মিথ্যে কথা বলতে হলো। আপনার আমাকে ঘৃণা করাটাই স্বাভাবিক, আমি আপনার ঘৃণা কবুল করলাম।